অনার্স চতুর্থ বর্ষে প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আফতাবুন নাহার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। বরাবরের মতো আজও তোমাদের আমি শিল্প অর্থনীতির দ্বিতীয় অধ্যায় থেকে কিছু আলোচনা করব। তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি উৎপাদন এবং খরচের কিছু ছবি, আর এই ছবিগুলো দেখেই আমরা কিন্তু বুঝতে পারছি আমাদের আজকের বিষয় কি হতে যাচ্ছে। আমরা আমাদের তাহলে আজকের পাঠের বিষয়গুলো জেনে নেই। আমাদের পাঠে আজকে রয়েছে ফার্মের উৎপাদন খরচ বলতে কী বোঝায়, ফার্মের বিভিন্ন উৎপাদন খরচের ধারণা, ফার্মের স্বল্পকালীন গড় খরচ রেখা কেন ইউ আকৃতির হয়, ফার্মের দীর্ঘকালীন গড় ব্যয় রেখা কেন ইনভ্যালাপ হয়, এবং সবশেষে ফার্মের প্রবৃদ্ধির হার এবং ব্যয় রেখার মধ্যে সম্পর্ক। তাহলে আমরা প্রথমেই জেনে নেই ফার্মের উৎপাদন খরচ বলতে কী বোঝায় বা ফার্মের উৎপাদন খরচ কী। আমরা জানি উৎপাদন করতে গিয়ে উৎপাদকের বিভিন্ন উপকরণ লাগে, আর এই উপকরণগুলোর জন্য যে দাম দিতে হয় সেটাই হচ্ছে তার উৎপাদন খরচ। আমরা জানি উৎপাদন করতে গিয়ে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই উপকরণগুলোকে 4টি ভাগে ভাগ করা হয়, আর এই উপকরণগুলোর জন্য যে খরচ বহন করতে হয় উৎপাদকের সেটাই হচ্ছে তার উৎপাদন খরচ। আমরা জানি যে উৎপাদকের অনেকগুলো উদ্দেশ্য থাকে। প্রধান উদ্দেশ্য থাকে মুনাফা সর্বোচ্চকরণ, আর এই মুনাফা সর্বোচ্চ করতে গিয়ে তাকে কিন্তু চিন্তা করতে হয় উৎপাদনের খরচ কী হবে, অর্থাৎ যত কম ব্যয় সে উৎপাদন করতে পারবে তত বেশি তার মুনাফা হবে। তাই উৎপাদকের অন্যতম উদ্দেশ্য কিন্তু খরচ সর্বনিম্নকরণ। তাহলে আমরা দেখে নিই আজ ফার্মের অনেক ধরনের খরচ রয়েছে। কী কী ধরনের খরচ রয়েছে সেই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। একটা ফার্মের উৎপাদন খরচকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কিন্তু বিবেচনা করা যায়। প্রথমেই আমরা দেখি ফার্মের হিসাবগত খরচ, বা যেটা আমরা বলছি অ্যাকাউন্টিং কস্ট। অর্থাৎ একটা ফার্ম যদি উৎপাদন করতে যায় তার যেসব উপকরণ ক্রয় করে, যেগুলো দেখা যায়, অর্থাৎ দৃশ্যমান যেসব উপকরণ ক্রয় বাবদ তার খরচ করতে হয়, সেগুলোকেই আমরা বলছি ফার্মের হিসাবগত খরচ। যেমন আমরা বলতে পারি যে কাঁচামাল, শ্রমিক, যন্ত্রপাতি ইত্যাদি। অর্থনৈতিক খরচ বা ইকোনমিক কস্ট, অর্থাৎ হিসাবগত খরচের পাশাপাশি ফার্মকে কিছু কিন্তু অদৃশ্য উপাদান খরচ করতে হয়। এই অদৃশ্য উপাদানের মধ্যে রয়েছে ফার্মের উৎপাদকের নিজস্ব মূলধন, মেধা, শ্রম, এইসব যে উপকরণগুলো বা উপাদানগুলো, এগুলোর জন্য ফার্মকে যে খরচ করতে হয় সেগুলোকে আমরা বলছি অর্থনৈতিক খরচ, বা এইসব খরচের সমষ্টি হচ্ছে অর্থনৈতিক খরচ। তাহলে অর্থনৈতিক খরচকে আমরা কীভাবে লিখতে পারি, যে হিসাবগত খরচ প্লাস অব্যক্ত খরচ দুটো মিলেই কিন্তু অর্থনৈতিক খরচ পাওয়া যায়। এবার আমরা ফার্মের খরচকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে ফার্মের আর্থিক খরচ, আর একটা হচ্ছে ফার্মের প্রকৃত খরচ। আর্থিক খরচ হচ্ছে যে আমরা যে ধরনের খরচকে উৎপাদন ব্যয় অর্থের মাপকাঠিতে পরিমাপ করি। অর্থাৎ কোনো একটা পণ্য আমরা ধরি যে উৎপাদন করতে গিয়ে তার ভূমির জন্য দিতে হয় খাজনা, শ্রমের জন্য মজুরি, মূলধনের সুদ এবং সংগঠকের মুনাফা। ভূমির জন্য খাজনা যদি আমরা 200 টাকা দিই, শ্রমিকের মজুরি যদি 200 টাকা দিই, এবং মূলধনের সুদ যদি আমরা 200 টাকা দিই, এবং সংগঠকের মুনাফা যদি 200 টাকা দিই, তাহলে ফার্মের আর্থিক ব্যয় কত হবে? এই 200 যোগ 200 যোগ 200 যোগ 200 সমান 800 টাকা। অর্থাৎ তাহলে এই যে আমার বিভিন্ন রকম উপাদান, তার জন্য যে টাকা অর্থের পরিমাণ বা আর্থিক খরচ হলো, বা অর্থের মাপকাঠিতে আমরা পরিমাপ করলাম, সেটাকে আমরা বলছি আর্থিক খরচ। প্রকৃত খরচ উৎপাদন ক্ষেত্রে যে আরও বিভিন্ন উপকরণ ব্যবহৃত হয়, সেই ধরনের বিভিন্ন উপকরণের বস্তুগত পরিমাপকে আমরা বলছি প্রকৃত খরচ। অর্থাৎ উৎপাদন করতে গিয়ে
আমরা ধরলাম যে একজন শ্রমিকের যে পরিমাণ শ্রমঘণ্টা ত্যাগ করতে হয় তাই হচ্ছে ওই পণ্যের প্রকৃত খরচ। যেমন আমরা যদি বলি যে একজন তাঁতি তার কাপড় বা শাড়ি কাপড় উৎপাদন করতে একজন তাঁতির 3 ঘন্টা শ্রম ব্যয় হয়, এই 3 ঘন্টা শ্রমই কিন্তু তার প্রকৃত খরচ। আমরা ফার্মের উৎপাদন খরচকে আবার দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিবেচনা করি, অর্থাৎ ফার্মের ব্যক্ত খরচ আর একটা হচ্ছে ফার্মের অব্যক্ত খরচ। কোনো নির্দিষ্ট পরিমাণ পণ্য উৎপাদনের জন্য একটি ফার্ম বাজার থেকে সরাসরি সংগৃহীত উপাদান বাবদ যে অর্থ ব্যয় করে সেটাকেই আমরা বলছি যে ফার্মের ব্যক্ত খরচ। যেমন আমরা ধরি যে কোনো একটা পোশাক তৈরি কারখানা একটা শার্ট উৎপাদন করতে গিয়ে যদি ভূমির জন্য খাজনা বাবদ তাকে 100 টাকা, শ্রমিকের মজুরি বাবদ 200 টাকা, মূলধনের সুদ বাবদ 100 টাকা ব্যয় ধরা হয়, তাহলে ব্যক্ত খরচ হবে 100 যোগ 200 যোগ 100 সমান 400 টাকা। তাহলে এই 400 টাকাই হচ্ছে তার ব্যক্ত খরচ। আর অন্যদিকে ফার্মের অব্যক্ত খরচ হচ্ছে যে একটি ফার্ম কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ উৎপাদনের জন্য ফার্মের নিজস্ব উপাদান ব্যবহার বাবদ যে খরচটা করে। যেমন আমরা যদি বলি যে কোনো একটি পোশাক তৈরি কারখানার একটা শার্ট উৎপাদন করতে ফার্ম যদি তার নিজস্ব মূলধনের সুদ, সংগঠনের মুনাফা ইত্যাদি বাবদ যদি 100 ও 500 টাকা খরচ করে, তাহলে এটাই হচ্ছে ফার্মের অব্যক্ত খরচ, অর্থাৎ 100 যোগ 500 সমান 600 টাকা। তাহলে আমরা বুঝতে পারলাম ফার্মের ব্যক্ত খরচ এবং অব্যক্ত খরচ কী। এবার আমরা দেখি ফার্মের সুযোগ খরচ বা অপরচুনিটি কস্ট। ফার্ম যদি একটি পণ্য উৎপাদনে করতে গিয়ে অন্য একটি পণ্যের উৎপাদন যে পরিমাণ ছেড়ে দিতে হয় সেটাকে আমরা বলছি ওই পণ্যের উৎপাদিত পণ্যের সুযোগ খরচ। অর্থাৎ একটা পোশাক তৈরি কারখানার 2 জন শ্রমিক একটা মেশিনের সাহায্যে দৈনিক 4টা শার্ট উৎপাদন করতে পারে ও 3টা প্যান্ট উৎপাদন করতে পারে, তাহলে এই 4টি শার্ট হবে 3টি প্যান্টের সুযোগ খরচ। আবার দেখি ফার্মের নিমজ্জিত খরচ বা সাঙ্ক কস্ট। আমরা যদি দেখি উৎপাদনে আমরা জানি 2 ধরনের উপাদান আছে, স্থির উপাদান, পরিবর্তনশীল। স্থির খরচ, পরিবর্তনশীল খরচ। উৎপাদনের যে স্থির খরচগুলো রয়েছে সেটাকে আমরা বলছি সাঙ্ক কস্ট বা ফার্মের নিমজ্জিত খরচ। যেমন উৎপাদন করতে গিয়ে কারখানা বা অফিসের জন্য যে ভাড়া, ঋণের জন্য যে সুদ, কর্মকর্তা কর্মচারীদের বেতন ইত্যাদি, অফিস স্পেসের ভাড়া, এইসব বিষয় খরচের সমষ্টি হচ্ছে ফার্মের নিমজ্জিত খরচ। এবার আমরা দেখি মোট স্থির খরচ। ফার্মের মোট স্থির খরচ হচ্ছে উৎপাদন স্থির থাকলেও ফার্মের যে সমস্ত খরচ অপরিবর্তিত থাকে তাকেই আমরা বলছি ফার্মের স্থির খরচ। আমরা একটা তালিকার মাধ্যমে দেখি। আমরা যদি বলি যে ফার্মের বাড়ি ভাড়া, স্থায়ী কর্মচারীদের বেতন, যন্ত্রপাতির ক্ষতিপূরণমূলক ব্যয়, দীর্ঘকালীন ঋণের সুদ ইত্যাদি কিন্তু ফার্মের স্থির খরচ বলা হয়। যতদিন ফার্ম টিকে থাকবে ততদিন উৎপাদন কার্য যদি বন্ধও থাকে তাহলে ফার্মের স্থির খরচ কিন্তু বহন করতে হয়। তাহলে আমরা দেখছি যে তালিকায় যখন আমার উৎপাদন 0 তখন স্থির খরচ 30 টাকা, তেমনি উৎপাদন 1 একক থেকে 3 একক পর্যন্ত বাড়লেও স্থির খরচ কিন্তু 30 টাকায় রয়েছে। তাহলে আমরা এটা একটা চিত্রের মাধ্যমে দেখতে পারি। চিত্রের আমরা ভূমি অক্ষে দেখি অকিউ পরিমাণ উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে দেখছি আমরা খরচ। তাহলে এই আমরা চিত্রেও দেখতে পাচ্ছি যে 1, 2, 3 আমার উৎপাদনের একক যতই বাড়ছে আমার ফিক্সড কস্ট অর্থাৎ 30 সেটা রয়ে যাচ্ছে। এইবার আমরা দেখব ফার্মের পরিবর্তনীয় খরচ বা মোট পরিবর্তনীয় খরচ বা টোটাল ভ্যারিয়েবল কস্ট। উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সাথে সাথে যে সকল খরচের পরিবর্তন হয় সেটাকে আমরা বলছি পরিবর্তনীয় খরচ। যেমন আমরা বলতে পারি যে শ্রমিকের মজুরি, কাঁচামালের জন্য খরচ ইত্যাদি হচ্ছে পরিবর্তনীয় খরচের অন্তর্ভুক্ত। যদি উৎপাদন না হয় তাহলে পরিবর্তনীয় খরচ কী হবে? 0 হবে। তাই
মোট পরিবর্তনীয় খরচ রেখা কিন্তু মূল বিন্দু থেকে শুরু হয় বা টিভিসি মূল বিন্দু থেকে শুরু হয়। আমরা একটা তালিকার সাহায্যে সেটা দেখতে পারি। অর্থাৎ উৎপাদন 0 একক যখন, তখন কিন্তু আমার মোট স্থির খরচও 0 বা 0 টাকা। 1 একক থেকে উৎপাদন যত বাড়ছে, অর্থাৎ 5 একক পর্যন্ত আমরা দেখিয়েছি তালিকায়। এখানে দেখতে পাচ্ছি আমরা যথাক্রমে 1 একক 10 টাকা, 2 একক 15 টাকা, 3 একক 18 টাকা, 4 একক 20 টাকা এবং সবশেষে 5 একক 30 টাকা। তাহলে আমার খরচ কিন্তু উৎপাদনের বৃদ্ধির সাথে সাথে খরচ কিন্তু বেড়ে যাচ্ছে। তাহলে এটা যদি আমরা একটা চিত্রে দেখি, আবার যথারীতি আমরা অক্ষীয় পরিমাণ উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে আমরা খরচ দেখতে পাচ্ছি। এবং আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি টিভিসি রেখা, অর্থাৎ উৎপাদন যখন 0 তখন হচ্ছে মূলবিন্দু থেকে শুরু হয়েছে এবং টিভিসি রেখা মূলবিন্দু থেকে উপর দিকে উঠছে। অর্থাৎ উৎপাদনের প্রথম দিকে পরিবর্তনীয় খরচ যদি ক্রমহ্রাসমান হারে বাড়লেও কিন্তু পরবর্তীতে পরিবর্তনীয় খরচ কি হচ্ছে, ক্রমবর্ধমান হারে বাড়ছে। এবার আমরা দেখি ফার্মের মোট খরচ রেখা। মোট খরচ বলতে ফার্মের যে আমরা উপকরণে স্থির উপকরণের খরচ এবং পরিবর্তনীয় উপকরণের খরচ আমরা ব্যাখ্যা করলাম, সেইটার সমষ্টি হচ্ছে আমার মোট খরচ। অর্থাৎ টিসি ইকুয়াল টু টিএফসি প্লাস টিভিসি, এই দুটো মিলেই আমরা পাচ্ছি মোট স্থির খরচ। তাহলে টিএফসিকে আমরা কি বলছি, মোট স্থির খরচ। টিভিসি হচ্ছে আমার মোট পরিবর্তনীয় খরচ এবং টিসি হচ্ছে আমার মোট খরচ বা টোটাল কস্ট। তাহলে এটাকে আমরা একটা চিত্রের মাধ্যমে দেখতে পাই। চিত্রে আমরা দেখতে পাচ্ছি কিউ পরিমাণ উৎপাদনের পরিমাণ এবং ও লম্ব অক্ষে আমরা দেখতে পাচ্ছি খরচ। এবং এখানে আমার টিএফসি রেখা আমরা জানি আগে আমাদের উৎপাদন যতই আমার পরিবর্তন হোক আমার টিএফসি কিন্তু ফিক্সড থাকবে। আর আমরা জানি পরিবর্তনীয় খরচ ঊর্ধ্বগামী হবে এবং দুটো যদি আমরা যোগ করি, অর্থাৎ ওএম পরিমাণ এখানে এ এবং বি, অর্থাৎ টিএফসি এবং টিভিসি যোগ করলে আমরা টিসি রেখা পেয়ে থাকি। এই টিসি রেখাই হচ্ছে ফার্মের মোট খরচ। অর্থাৎ টিসি ইকুয়াল টু এ এম প্লাস এ বি। তাহলে এটাই হচ্ছে আমার টিভিসি প্লাস টিএফসি। এবার আমরা দেখি ফার্মের গড় খরচ রেখা কি। কোনো দ্রব্যর 1 একক উৎপাদন করতে গিয়ে ফার্মের যে খরচ হয় তাকে বলা হয় গড় খরচ, বা মোট খরচকে মোট উৎপাদন দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় সেটাকেই বলা হয় গড় খরচ। অর্থাৎ এসি ইকুয়াল টু টিসি বাই কিউ। অর্থাৎ এখানে এসি হচ্ছে গড় খরচ আর টিসি হচ্ছে মোট খরচ এবং কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ। অর্থাৎ 10 একক উৎপাদন করতে ফার্মের যদি মোট খরচ হয় 500 টাকা, তবে গড় খরচ হবে 500 ভাগ 10 ইকুয়াল টু 50 টাকা। গড় খরচের দুটো অংশ আছে, একটা হচ্ছে গড় স্থির খরচ বা এএফসি, যেটাকে আমরা বলছি এভারেজ ফিক্সড কস্ট, আর একটা হচ্ছে গড় পরিবর্তনীয় খরচ অর্থাৎ এভিসি, অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট। তাহলে আমরা দেখি গড় স্থির খরচটা কি। গড় স্থির খরচ হচ্ছে মোট স্থির খরচের পরিমাণকে যদি উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করি তাহলে পাওয়া যাবে গড় স্থির খরচ বা এএফসি ইকুয়াল টু টিএফসি বাই কিউ, যেখানে এএফসি হচ্ছে গড় স্থির খরচ, টিএফসি হচ্ছে মোট স্থির খরচ এবং কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ। এবার আমরা দেখি গড় পরিবর্তনীয় খরচকে। মোট পরিবর্তনীয় খরচকে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে যা পাওয়া যাবে সেটা হচ্ছে গড় পরিবর্তনীয় খরচ, অর্থাৎ এভিসি ইকুয়াল টু টিভিসি বাই কিউ, যেখানে এভিসি হচ্ছে গড় পরিবর্তনীয় খরচ, টিভিসি হচ্ছে মোট পরিবর্তনীয় খরচ এবং কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ। তাহলে একটা ফার্ম যদি 5 একক পণ্য উৎপাদন করতে পরিবর্তনীয় খরচ হয় 500 টাকা, তাহলে গড় পরিবর্তনীয় খরচ হবে 500 ভাগ 5 অর্থাৎ 100 টাকা। এখন গড় স্থির খরচ এবং গড় পরিবর্তনীয় খরচ রেখার চিত্র আমরা দেখি। আমরা প্রথমে দেখি গড় স্থির খরচ রেখা, অর্থাৎ ও এক্স অক্ষে উৎপাদনের পরিমাণ, যথারীতি ও ওয়াই অক্ষে গড় স্থির খরচ দেখায়।
এবং আমরা দেখি যখন 1 একক তখন আমার কি অবস্থা, 2 একক, 3 একক, আমরা 6 একক পর্যন্ত দেখাবো। এবং এখানে আমার যথারীতি আমার এএফসি গড় স্থির খরচটা আমার কি হচ্ছে, অর্থাৎ এ বি সি এই 4টা বিন্দু এ বি সি যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাব এএফসি রেখা। অর্থাৎ যখন আমার উৎপাদন 1 একক তখন গড় স্থির খরচ 6, এবং উৎপাদন যখন বাড়ছে 2 একক তখন আমার গড় স্থির খরচ হচ্ছে 3, এবং উৎপাদন যখন আরও বাড়ছে 3 একক তখন গড় স্থির খরচ হচ্ছে 2, এবং সবশেষে উৎপাদনের একক যদি আমরা ধরি 6 একক বেড়েছে, সে অবস্থায় আমার গড় স্থির খরচ হচ্ছে 1। অর্থাৎ এই 4টা বিন্দু যোগ করলে আমরা গড় স্থির খরচ পেয়ে থাকি। এই এএফসি রেখাটা হচ্ছে সমপরাবৃত্তাকার হয়ে থাকে, অর্থাৎ এএফসি রেখা আমরা দেখি সমপরাবৃত্তাকার। এবার আমরা দেব গড় পরিবর্তনীয় খরচ রেখা। আমরা যথারীতি ও এক্স অক্ষে উৎপাদনের পরিমাণ ও ওয়াই অক্ষে আমরা এভিসি দেখিয়েছি। আমার যথারীতি উৎপাদনের পরিমাণ যত বাড়ছে আমরা দেখতে পাচ্ছি প্রথম দিকে কি হচ্ছে, গড় স্থির খরচ কমছে, এরপর একটা নির্দিষ্ট বিন্দুর পর আবার গড় স্থির খরচ বেড়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যখন উৎপাদনের একক 1 তখন আমার গড় স্থির খরচ ছিল 200 টাকা, এবং উৎপাদন বেড়ে যখন উৎপাদনের পরিমাণ বেড়ে যখন 2 হলো, গড় স্থির খরচ হয়ে গেল 150 টাকা, অর্থাৎ খরচ কমে গেল। এরপর উৎপাদনের একক যত আরও বাড়লো 3, তখন আমার গড় স্থির খরচ গড় পরিবর্তনের খরচ কত, 125 টাকা, এবং উৎপাদনের একক যখন আমার 4 তখন আমার খরচ কিন্তু আবার বাড়ছে, অর্থাৎ এখানে আবার 150 টাকা, এবং উৎপাদনের পরিমাণ 5 একক যখন তখন আমার গড় পরিবর্তনের খরচ হলো সি হচ্ছে আমার তখন অর্থাৎ 200 টাকা। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই যে এ বি সি ডি এই বিন্দুগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা পেয়ে যাব অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, এবং এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে খরচ আমার কমছে এবং একটা নির্দিষ্ট বিন্দুর পরে খরচ আবার বেড়ে যাচ্ছে। তাহলে এইভাবেই আমরা ফার্মের এভিসিকে আমরা দেখাতে পারি, এভিসি রেখা। এরপর আমরা দেখি ফার্মের স্বল্পকালীন মোট খরচ রেখাটা কেমন। স্বল্পকালে উৎপাদনের পরিমাণ বাড়লে বা কমলে কিছু খরচের পরিবর্তন হয় না, আর এগুলোকে আমরা বলছি মোট স্থির খরচ। যেমন আমরা বলতে পারি যন্ত্রপাতির ব্যয়, ক্ষয়ক্ষতিজনিত ব্যয়, রক্ষণাবেক্ষণ ব্যয়, বাড়ি ভাড়া ইত্যাদি। আমরা এটা একটা চিত্রের মাধ্যমে দেখি, ও যথারীতি আমরা ও কিউ বা ভূমি অক্ষে আমরা দেখাচ্ছি উৎপাদনের পরিমাণ, এবং ওসি বা লম্ব অক্ষে আমরা দেখাচ্ছি খরচ। তারপর আমরা যথারীতি আমরা জানি যে আমাদের ফিক্সড কস্ট আমাদের স্থির থাকে, কাজে টিএফসি রেখা আমরা দেখতে পাচ্ছি স্থির, এবং ভেরিয়েবল কস্ট আমার মূলবিন্দু থেকে শুরু হয় এবং আস্তে আস্তে ঊর্ধ্বগামী হয়, কাজে এটাকে আমরা দেখতে পাচ্ছি ঊর্ধ্বমুখী একটা রেখা। এবং সবশেষে আমরা স্বল্পকালীন মোট খরচ রেখাকে আমরা যদি যোগ করে দেখাই তাহলে আমাদের এসটিসি পাই, অর্থাৎ এ বি যোগ করলে আমরা টিএফসি এবং টিভিসি যোগ করে আমরা পেয়ে যাই ফার্মের স্বল্পকালীন মোট খরচ রেখা। এবার আমরা দেখি ফার্মের দীর্ঘকালীন মোট খরচ রেখা। এটা আমরা যদি দেখি যে ও কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ, এবং যথারীতি টিভিসি এলটিসি আমরা ও ওয়াই অক্ষে দেখাই, এবং এই রেখাটা আমরা জানি যে খরচ রেখার ঊর্ধ্বমুখী, অর্থাৎ দীর্ঘকালীন মোট ব্যয় রেখাটা কী হবে, দীর্ঘকালে যখন আমরা জানি যে সকল ব্যয় পরিবর্তনশীল, উৎপাদনের সাথে সাথে সব ধরনের ব্যয় পরিবর্তন হয়, উৎপাদন বাড়লে মোট ব্যয় যেমন বাড়ে, উৎপাদন কমলে মোট ব্যয় কমে, তাই এটা মূল বিন্দু থেকে শুরু হয় এবং ডান দিকে ঊর্ধ্বগামী হয়। তাহলে আমরা দেখে নিলাম কিভাবে আমরা এলটিসি পেতে পারি। এবার আমরা দেখব ফার্মের
স্বল্পকালীন গড় খরচ রেখা কেন ইউ আকৃতি? আমরা একটা চিত্রের মাধ্যমে দেখি ফার্মের স্বল্পকালীন গড় খরচ রেখা কেন ইউ আকৃতি। এটা আমরা ও এক্স অক্ষে যথারীতি উৎপাদনের পরিমাণ দেখাবো এবং ও ওয়াই অক্ষে আমরা দেখাবো এভিসি। এখন আমরা উৎপাদনের পরিমাণ দেখাচ্ছি 1 2 3 4 5, অর্থাৎ 5 একক পর্যন্ত আমরা উৎপাদনের পরিমাণ দেখাবো। অর্থাৎ যখন আমার উৎপাদনের পরিমাণ 1 একক তখন আমার খরচ হচ্ছে 200, এবং 2 একক তখন আমার 150, এবং যখন উৎপাদনের পরিমাণ 3 একক তখন আমার খরচ হচ্ছে 125, এবং উৎপাদনের পরিমাণ যখন 4 একক খরচ হচ্ছে 150, এবং 5 একক তখন আমার উৎপাদনের পরিমাণ 5 একক তখন হচ্ছে খরচ 200। এখন আমরা যদি পয়েন্টগুলো যোগ করি তাহলে আমরা পেয়ে যাব এভিসি। অর্থাৎ এই রেখাটা আমরা দেখতে পাচ্ছি একটা ইউ আকৃতি, কারণ উৎপাদন বৃদ্ধির প্রথম পর্যায়ে এসএসসি যখন হ্রাস পায় তখন নিম্নগামী হয়, এবং উৎপাদনের একটা নির্দিষ্ট পর্যায়ে এসএসসি সর্বনিম্ন হয় এবং তখন ভূমি অক্ষের সমান্তরাল হয়, এবং এরপর উৎপাদন যখন আরও বাড়তে থাকে তখন কিন্তু এসএসসি বৃদ্ধি পেতে থাকে, তখন এসএসসি রেখাটা ঊর্ধ্বমুখী রেখা হয়। এই প্রক্রিয়া এসএসসি রেখা ইংরেজি ইউ আকৃতির হয় বলে আমরা এটাকে আমরা ইউ আকৃতি বিশিষ্ট এসএসসি রেখা বলতে পারি। অর্থাৎ এটা এএফসি এবং এভিসির প্রভাবে এসএসসি রেখা চূড়ান্তভাবে কিন্তু ইউ আকৃতির মতো হয়। এবার আমরা দেখব ফার্মের দীর্ঘকালীন গড় খরচ রেখা কেন ইনভেলাপ হয়। আমরা জানি ফার্মের দীর্ঘকালে একটা ফার্মের পক্ষে সকল উপকরণকে পরিবর্তন করা সম্ভব হয়, কোনো স্থির উপকরণ থাকে না, সব উপকরণই পরিবর্তনশীল। আর দীর্ঘকালে একটা ফার্মের মোট খরচকে যদি উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করি তাহলে যা পাওয়া যায় সেটা হচ্ছে দীর্ঘকালীন গড় খরচ, অর্থাৎ এলএসসি ইকুয়াল টু এলটিসি বাই কিউ। এই দীর্ঘকালীন গড় খরচটা হচ্ছে স্বল্পকালে একটা ফার্ম শুধুমাত্র একটা নির্দিষ্ট আয়তনে উৎপাদন পরিচালনা করে, কাজেই স্বল্পকালে এক আয়তন থেকে অন্য আয়তনে যাওয়া সম্ভব না, কিন্তু দীর্ঘকালে একটা ফার্ম তার স্থির উপকরণ যেহেতু পরিবর্তন করতে পারে তাই একটি দীর্ঘকালে ফার্ম একটি এসএসসি থেকে আরেকটি এসএসসিতে কিন্তু প্রবেশ করতে পারে। এভাবে ফার্মের একটা দীর্ঘকালীন পথ রচিত হয়। এসএসসি রেখার যে বিন্দুগুলোতে ব্যয় সর্বনিম্নকরণের নীতি পরিলক্ষিত হয় সেই বিন্দুগুলোর সমন্বয়ে কিন্তু আমরা একটা এলএসি রেখা পেতে পারি। এভাবে একাধিক স্বল্পকালীন গড় খরচ রেখার সমষ্টি করে আমরা দীর্ঘকালীন বা এলএসসি রেখা অঙ্কন করতে পারি। এসএসসি রেখাগুলো যেহেতু ইউ আকৃতি বিশিষ্ট তাই এসএসসির মাধ্যমে প্রাপ্ত এলএসি রেখাও ইউ আকৃতির হয়। দীর্ঘকালীন গড় খরচ রেখা সবগুলো স্বল্পকালীন গড় খরচ রেখার কিন্তু প্রতিনিধিত্ব করে, আর দীর্ঘকালীন গড় খরচ রেখা স্বল্পকালীন এসএসসি রেখাগুলো তার বুকের মধ্যে রাখে বা এগুলোকে আচ্ছাদন রেখা বলা হয়। এটা দেখতেও অনেকটা ইউ আকৃতি এলএসি রেখা। আমরা একটা দেখি এলএসি রেখা কেমন হতে পারে। চিত্রে আমরা দেখি যে ও এক্স অক্ষে আমরা যথারীতি উৎপাদনের পরিমাণ, ও ওয়াই অক্ষে আমরা খরচ দেখতে পাচ্ছি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 এসএসসি 1, এসএসসি 0, এসএসসি 1, এসএসসি 2, এসএসসি 3 এবং এসএসসি 4, অর্থাৎ 4টি আমরা এখানে 5টি এসএসসি রেখা দেখতে পাচ্ছি। এবং এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এসএসসি হচ্ছে সর্বনিম্ন বিন্দুতে কিন্তু উৎপাদন করছে না, এইখানে এসএসসি একটা বিন্দুতে উৎপাদন করছে যেটাও সর্বনিম্ন, এম বিন্দুতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এসএসসি রেখা সর্বনিম্ন বিন্দুতে উৎপাদন করছে, এবং এখানেই কিন্তু ফার্মের মুনাফা সর্বোচ্চ হচ্ছে। এরপর আমরা দেখতে পাচ্ছি আরও এসএসসি রেখা, এবং এই কে এল এম এন পি যদি আমরা যোগ করি তাহলে আমরা একটা দীর্ঘকালীন এলএসসি রেখা পেতে পারি। এবং সবশেষে আমরা দেখি ফার্মের প্রবৃদ্ধির হার এবং ফার্মের ব্যয় রেখার মধ্যে যে সম্পর্ক রয়েছে আমরা সেই সম্পর্কটা দেখি। আমরা জানি যে ফার্মের অন্যতম উদ্দেশ্য হচ্ছে তার প্রবৃদ্ধি সর্বোচ্চকরণ, এবং
তার আরেকটা উদ্দেশ্য হচ্ছে তার ব্যয় সর্বনিম্নকরণ। ফার্মের প্রবৃদ্ধির হার কিন্তু তার কাঠামো দ্বারা প্রভাবিত হয়। প্রবৃদ্ধির হার আবার ফার্মের অভ্যন্তরীণ এবং বাহ্যিক ব্যয় সুবিধা অসুবিধা দ্বারা অনেকটা নির্ধারিত হয়। আভ্যন্তরীণ ও বাহ্যিক সুবিধা অসুবিধা ফার্মের দীর্ঘকালীন গড় ব্যয় রেখার আকৃতিকে কিন্তু প্রভাবিত করে। এই আকৃতি থেকে ফার্মের অর্থনৈতিক দক্ষতা এবং কাম্য আকার সম্পর্কে ধারণা পাওয়া যায়। প্রত্যেকটা স্বল্পকালীন এসএসসি রেখা যে একটি উৎপাদন প্ল্যান্ট কিন্তু নির্দেশ করে। এসএসসি রেখার সমন্বয়ে আমরা একটা এলএসসি রেখা পাই। বিভিন্ন প্ল্যান্টের মধ্যে যে প্ল্যান্টে দীর্ঘকালীন গড় ব্যয় রেখা সর্বনিম্ন হয় সেটাকেই আমরা বলছি কাম্য প্ল্যান্ট। দীর্ঘমেয়াদে একটা ফার্ম অর্থনৈতিকভাবে দক্ষ কিনা তা বিভিন্ন উৎপাদন স্তরে উৎপাদন ব্যয় কমানোর ক্ষমতার উপর কিন্তু নির্ভর করে। যে ফার্ম অন্যান্য ফার্ম অপেক্ষা কম ব্যয় সম্পন্ন প্ল্যান্টের আওতায় উৎপাদন চালিয়ে যেতে সক্ষম, সেই ফার্মই কিন্তু অর্থনৈতিকভাবে দক্ষ হবে। তাহলে আমরা একটা চিত্রের মাধ্যমে আমরা দেখতে পারি ফার্মের আভ্যন্তরীণ এবং যে ব্যয় সুবিধা অসুবিধা বা তার মধ্যে ফার্মের প্রবৃদ্ধির হার এবং ব্যয় রেখার মধ্যে যে সম্পর্ক, সেটাকে আমরা একটা চিত্রের মাধ্যমে দেখতে পারি। উৎপাদনের প্রথম দিকে কি হয়, আভ্যন্তরীণ বাহ্যিক মাত্রাগত উৎপাদন সুবিধার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে গড় ব্যয় আস্তে আস্তে কমে আসে। তারপর উৎপাদন বাড়তে থাকলে মাত্রাগত উৎপাদন সুবিধার চেয়ে মাত্রাগত উৎপাদন অসুবিধা বেশি হয়, তখন গড় ব্যয় বাড়তে থাকে। একটা ফার্ম দীর্ঘমেয়াদে এমনভাবে তার প্ল্যান পরিচালনা করবে যাতে তার কাম্য অবস্থা অর্জন করতে পারে, অর্থাৎ তার অর্থনৈতিক দক্ষতা, কাম্যতা এবং প্রবৃদ্ধির সম্পর্কে আমরা জানতে পারি এএলএসসি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওএস অক্ষে উৎপাদনের পরিমাণ আর ওওয়াই অক্ষে গড় ব্যয় দেখানো হচ্ছে। এসএসসি 1, এসএসসি 2, এসএসসি 3, এসএসসি 4, এসএসসি 5 হচ্ছে ফার্মের পাঁচটি স্বল্পকালীন গড় খরচ রেখা 5টি প্ল্যান্ট কিন্তু নির্দেশ করছে। আর এলএসসি রেখাটা হচ্ছে দীর্ঘকালীন গড় খরচ রেখা। ফার্ম এসএসসি 1 প্ল্যান্ট যখন গঠন করে তখন দ্রব্য উৎপাদন শুরু করে। যদি ফার্ম Q1 থেকে তার উৎপাদন Q2 স্তরে বাড়াতে যায়, তখন কিন্তু এসএসসি 1 প্ল্যান্টের অধীনে তার গড় ব্যয় পড়বে BQ2। কিন্তু দীর্ঘমেয়াদে যদি ফার্ম তার প্ল্যান্ট পরিবর্তন করে নতুন প্ল্যান্ট এসএসসি 2 অধীনে উৎপাদন করে, তাহলে তার CQ2 বা BQ2 এর চেয়ে খরচে যা CQ2 উৎপাদন করবে, অর্থাৎ এইটুকু যা BQ2 এর চেয়ে তার উৎপাদন খরচ হবে কম। আবার ফার্ম যদি OQ3 উৎপাদন করতে যায়, তাহলে এসএসসি 3 প্ল্যান্টের অধীনে উৎপাদন করতে পারে, বা OQ4 উৎপাদন করে এই প্ল্যান্টে এসএসসি 3 যদি করে, তাহলে এখানে OFQ পরিমাণ, অর্থাৎ এই পরিমাণ তার খরচ হবে। আবার যদি এসএসসি 4 এই প্ল্যান্টে উৎপাদন করে, তাহলে তার EQ4 অর্থাৎ এতটুকু পরিমাণ তার উৎপাদন খরচ পড়বে, অর্থাৎ কম হবে, যা FQ4 অর্থাৎ এর চেয়ে EQ4 এই উৎপাদন কম হবে। এখন ফার্ম যদি তার প্ল্যান্ট পরিবর্তন করে এসএসসি 5 অর্থাৎ নির্বাচন করে এই কম ব্যয় সম্পন্ন কাম্য প্ল্যান্ট নির্বাচন করে, তাহলে তার দেখা যাচ্ছে এখানে DQ3 অর্থাৎ খরচ সবচেয়ে কম। DQ3 গড় খরচ হচ্ছে সর্বনিম্ন গড় খরচ রেখা। কাজে এসএসসি 5 প্ল্যান্টের অধীনে ফার্মের গড় খরচ সর্বনিম্ন হয় এবং এখানে গড় দক্ষতা সর্বোচ্চ বলা যায়। তাই এসএসসি 5 প্ল্যান্টটিকে অন্যান্য প্ল্যান্টের চাইতে কাম্য প্ল্যান্ট বলা হয়। এটি সবচেয়ে কম এলএসসি এবং এই এলএসসিটার সবচেয়ে কম এলএসসি এখানে প্রকাশ করে। এভাবে এসএসসি এবং এলএসসি রেখার অধীনে ফার্মের দক্ষতা, কাম্য প্ল্যান্ট এবং প্রবৃদ্ধি সম্পর্কে আমরা জানতে পারি। তাহলে এলএসসি একাধিক ফার্মের ক্ষেত্রে কিন্তু কাম্য প্ল্যান্ট দক্ষতার বিষয়টি আমরা এলএসসির মাধ্যমে তুলনা করে দেখতে পেলাম। অর্থাৎ ফার্মের যে মূল উদ্দেশ্য থাকে, অর্থাৎ ফার্মের মূল উদ্দেশ্য থাকে যে মুনাফা সর্বোচ্চকরণ এবং
খরচ সর্বনিম্নকরণ, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এলএসির চিত্রে আমরা যে যদি আমরা কাম্য প্ল্যানটা নির্বাচন করতে পারি, অর্থাৎ সর্বনিম্ন খরচে যেখানে আমরা উৎপাদন করতে পারি, তাহলে ফার্মের ব্যয় সর্বনিম্নকরণ হবে এবং ফার্মের প্রবৃদ্ধির হার কিন্তু সেখানে সর্বোচ্চ হবে। কাজেই ফার্ম চিন্তা করবে তার সবচেয়ে কম ব্যয় সম্পন্ন তার প্ল্যান্টের সাহায্যে উৎপাদন করতে। কাজেই ফার্মের প্রবৃদ্ধির হার এবং ব্যয় রেখার মধ্যে সম্পর্ক কিন্তু ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। তো শিক্ষার্থীরা, আমরা জানলাম যে ফার্মের কাম্য প্ল্যান্ট কোনটি হবে এবং ফার্মের কোন জায়গায় ফার্ম তার কাম্যতা এবং দক্ষতা অর্জন করবে এবং প্রবৃদ্ধির হার সর্বোচ্চ হবে এবং সেখানে ফার্ম তার উৎপাদন নির্ধারণ করবে। তো এই পর্যন্ত আজকের ক্লাসে। আশা করি তোমরা সকলেই বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছ। তোমরা আরেকটু বাসায় পড়াশোনা করলে বিষয়টা আরেকটু তোমাদের ক্লিয়ার হবে। দেখে নেবে। আমরা এরপরে শিল্প অর্থনীতির দ্বিতীয় অধ্যায়ের আরও কিছু বিষয় নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে বিদায় চেয়ে নিচ্ছি। আজকের মতো আল্লাহ হাফেজ। তোমরা সকলেই ভালো থেকো।